দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর ক্ষমা চাইলেন মেয়র জাহাঙ্গীর। কোনো অন্যায় না করার দাবি, দলীয় প্রধানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ। নামে ভুল আর সার্ভার জটিলতায় আটকে আছে ৩০,০০০-এর বেশি পাসপোর্ট। আবেদন করেও মিলছে না ছবি তোলার তারিখ। দুর্ভোগ চরমে। বুড়িগঙ্গার আদি চ্যানেল লন্ডনের টেমস নদীর আদলে করার পরিকল্পনা। ওয়াকওয়ে সহ থাকবে নান্দনিক স্থাপনা। বাস্তবায়নে সাহসী হওয়ার আহ্বান। বেগম জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনলে বাধা দেবে না সরকার, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে রাজধানীর বনানীর বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এবং যদি তারা মনে করে যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে তাদের ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে। যত বড় ডাক্তার তারা আনতে চায় তারা আনতে পারে, সেখানে সরকার কোনো বাধা দেবে না। দল থেকে আজীবন বহিষ্কারের পর প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম। দলীয় প্রধানকে সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেছেন তিনি। দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে কোনো অন্যায় না করার দাবি করেন তিনি। তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী ও দল চাইলে যে কোনো শাস্তি দিলে তা মেনে নেবেন তিনি। আকুল আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রী, উনি মানবতার মা, উনি এখানে ১৭ কোটি মানুষের নীতি নির্ধারক ভাগ্য হিসাবে কাজ করেন। উনি যেন পুনরায় বিবেচনা করেন। আমার উপর একটা মিথ্যা ষড়যন্ত্র এবং গভীর ষড়যন্ত্র করেছে, বহিষ্কারের আদেশ দিয়েছেন, সেটা যেন প্রত্যাহার করেন। আমাকে ফাঁসি দেওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু আমার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন, যারা আমার সাথে কাজ করেছেন দীর্ঘদিন, তাদেরকেও যেন কোনো ক্ষতি না করতে পারে, এটা সবাই খেয়াল রাখবেন। সামান্য ভুলের খেসারতে দীর্ঘ হচ্ছে পাসপোর্ট প্রত্যাশীদের দুর্ভোগ। একদিকে সার্ভার জটিলতা, অন্যদিকে নামের আংশিক অক্ষরগত ভুলে আটকে আছে ৩০,০০০-এর বেশি ই পাসপোর্ট। আবেদন করেও নির্ধারিত সময় মিলছে না ছবি তোলার তারিখ। এমন নানা সমস্যায় পাসপোর্ট নিয়ে দেশের হাজার হাজার মানুষ। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, আন্তর্জাতিক মানের পাসপোর্ট গ্রাহকের হাতে তুলে দিতে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। একসময়ের মেশিন রিডেবল পাসপোর্ট থেকে ই পাসপোর্টের যুগে বাংলাদেশ। গত কয়েক বছরে ই পাসপোর্ট সেবা দিতে গিয়ে বারবার চ্যালেঞ্জের মুখে পাসপোর্ট অধিদপ্তর। যেখানে দাড়ি কমা কিংবা এমডি বা মোহাম্মদের মতো পূর্ণ বা সংক্ষিপ্ত ভুলেও আটকে যাচ্ছে ই পাসপোর্ট। এর জন্য নতুন করে হচ্ছে পুলিশ রিপোর্ট, কখনো কখনো সংশোধনের জন্য আদালত কর্তৃক হলফনামা। এই সমস্যা সমাধানে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ ছুটে আসছেন আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে। আমরা ভুক্তভোগী। আজকে সকাল ৬টা বাজে আসছি, ৬টা বাজার থেকে বাচ্চারাই খাচ্ছি, ছোট বেবি আছে, এখন পর্যন্ত হাঁটতাছি। আমাদের ভোটার আইডি কার্ডের একটা অক্ষর ভুল, সেটা সংশোধন করার জন্য অনেক লং টাইম চাচ্ছে আমার কাছে। তার উপর নতুন করে যুক্ত হয়েছে সার্ভার জটিলতা। একই সার্ভারেই জাতীয় পরিচয়পত্র, এমআরপি ও ই পাসপোর্টের তথ্য সংরক্ষণ থাকায় মাঝে মাঝে বন্ধ হচ্ছে গ্রাহকের আবেদন জমা নেওয়া। কয়েক সপ্তাহ ঘুরেও মিলছে না ছবি তোলার নির্ধারিত তারিখ। যারাও তারিখ পাচ্ছেন ১.৫ থেকে ২ মাস পর। এছাড়া সময় মতো পাসপোর্ট না পাওয়ার অভিযোগ তো রয়েছেই। সপ্তাহে আসতেছি, কিন্তু ওনারা বলতেছে যে আপনার মেসেজ যাবে, কিন্তু আবার পরবর্তী সপ্তাহে আসতেছি, আবার বলতেছে হ্যাঁ মেসেজ যাবে আপনার। 10টা থেকে 12টার মধ্যে সার্ভার ডাউন থাকে, আমরা ফর্ম ফিল আপ ঠিক মতো করতে পারছি না। সাধারণ জনগণ যারা আসছে তারাও ঘুরে ফিরে চলে গেছে, তাদেরও ভোগান্তি। আমরা যারা ব্যবসা করি তারা আমাদেরও একটা সমস্যা। এমন অবস্থায় পাসপোর্ট অধিদপ্তর বলছে নামের ভুলেই ই পাসপোর্টের জটিলতার প্রধান কারণ। তবে এই সমস্যার সমাধানে আরো সময় চায় অধিদপ্তর। মহাপরিচালক বলছেন, চাপ বাড়ায় মাঝে মধ্যেই গতি হারাচ্ছে সার্ভার। মোহাম্মদ বিসর্গ আর মোহাম্মদ পুরা লেখা ময় বিসর্গ দুটো এক ব্যক্তি নয়, একই নাম নয়। এটা আপনার কাছে ছোটোখাটো মনে হইতে হইতে পারে, বাট আমরা এতদিন চলে আসছিলাম, বাট হাওয়াবার এটার জন্য মানুষের একটু ভোগান্তি হচ্ছে। বাট আমি তারপরও মনে করি একটু ভোগান্তি হইলেও এই কাজটা সবাই করে নেওয়া উচিত। আমরা চেষ্টা করতেছি সব ধরনের। ভ্যারিডস তারা বলতেছে, যারা আমাদেরকে সার্ভার মেনটেন করতেছে তারা বলতেছে তাদের এটা র্যাম্প আপ পিরিয়ড,
তো এখন কোভিডের পরে বেশি চাপ আসছে, ওরা ভেরিডোস তাদের বলছে আমরা র্যাম্প আপ পিরিয়ড, এর মাঝে মাঝে সমস্যা হয়, বাট তারা অ্যাড্রেস করে এগুলো। 2020 সালের 22 জানুয়ারিতে দেশে শুরু হওয়া ই পাসপোর্ট কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় 12 লাখ গ্রাহক পেয়েছে এই সেবা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গার আদি চ্যানেলকে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলার মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 7 কিলোমিটার এলাকা জুড়ে থাকবে নানা নান্দনিক স্থাপনা। প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকার চারপাশে নৌপথ চালুরও সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটির। তবে নদী তীরে বিভিন্ন আবাসন এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান ও স্থাপনা থাকায় প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন নগরবিদরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা 400 বছরের ঐতিহ্যের নগরী ঢাকা দখল দূষণে দিনকে দিন জৌলস হারিয়েছে নদী। কাগজে কলমে নদী থাকলেও অস্তিত্ব বিলীন প্রায়, অথচ এই নদীপথ সচল ও পরিবেশ বান্ধব করলে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলা সম্ভব। মৃতপ্রায় বুড়িগঙ্গার 7 কিলোমিটার আদি চ্যানেল উদ্ধারে ইতিমধ্যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকল্প এলাকায় ওয়াকওয়ে, পানি প্রবাহ ফেরানো, নদী তীরে হোটেল, রেস্তোরাঁ সহ গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন বহু স্থাপনা। মেয়র বলছেন, নদীর সীমানা নির্ধারণের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়ন হলে হাতিরঝিলের নান্দনিক রূপ পাবে বুড়িগঙ্গার আদি চ্যানেল। নদীর অববাহিকা তৈরি করতে হবে এবং সেখান থেকে সব দখল মুক্ত করে সেখানে সীমানা প্রাচীর দিতে হবে। এটা হলো আমাদের প্রাথমিক কাজ। দ্বিতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী হলো সেটা নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনা। পুরো এলাকায় দখল ও দূষণে বিপর্যস্ত, তাই প্রকল্প বাস্তবায়নে কর্তৃপক্ষকে সাহসী হওয়ার তাগিদ নগরবিদদের। যে ঢাকাকে ঢেলে সাজানো হবে সেটা একটা বড় বাস্তবায়ন এটাতে হতে পারে। এখন আদি বুড়িগঙ্গা চ্যানেল নিয়ে কাজ করে কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে। মূল প্রতিবন্ধকতা হচ্ছে যে যেহেতু ইতিমধ্যে অনেক স্থাপনা হয়ে গিয়েছে এবং অনেক ক্ষেত্রে অবৈধ দখলের কারণে সেই মূল চ্যানেলটা খুঁজে পাওয়াটাই মুশকিল। বুড়িগঙ্গার মৃতপ্রায় আদি চ্যানেলকে সচল করে নদী প্রবাহ ফিরিয়ে এনে ঢাকার চারপাশে সুলভ যোগাযোগ ব্যবস্থা করার পাশাপাশি দীর্ঘ 7 কিলোমিটার এলাকায় যে নান্দনিক স্থাপনা করার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তা বাস্তবায়নে বড় বাধা হবে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অর্থের যোগান, এমনটাই বলছেন নগর সংশ্লিষ্টরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র পানি সরবরাহ না থাকায় চট্টগ্রামে গত 28 বছর ধরে কর্ণফুলী আবাসিক প্রকল্পে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে আছে। এর মধ্যে 519 জন গ্রাহকের জমা রয়েছে 800 কোটি টাকারও বেশি। পানি সংকট সহ নানা জটিলতায় কোনো স্থাপনায় গড়ে উঠতে পারেনি এখানে। অথচ নগরীর ওপর চাপ কমাতে সিডিএর প্রথম আবাসিক প্রকল্প ছিল এটি। তবে ভান্ডারজুড়ি প্রকল্প থেকে পানি সরবরাহের আশ্বাস দিয়েছে ওয়াসা। শাখা চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঘন জঙ্গলে রূপ নেওয়া কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এই জমিতে প্রথম আবাসিক প্রকল্প তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রায় 51 একর জায়গার উপর গড়ে ওঠা এই প্রকল্পে আবাসন ব্যবস্থার পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বাজার, বিপণী বিতান স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। 1994 সালে গ্রাহকেরা প্লট বুঝে নিল। শুধুমাত্র পানি সরবরাহ না থাকায় এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় রূপ নেয়। আজ পর্যন্ত আমরা পানি পাইনি, যার কারণে আমরা এখানে ঘর করতে পারতেছি না। সিডিএ এবং ওয়াসারের রশি টানাটানির মাঝখানে আমাদের দিন কেটে যাচ্ছে। দুযুগের বেশি সময় ধরে এই প্রকল্পে পরিকল্পিত আবাসন ব্যবস্থা করে তুলতে সংগ্রাম চালিয়ে আসছে প্লট মালিকেরা। তবে আশার আলো দেখছেন ওয়াসার ভান্ডারজুড়ি পানি প্রকল্প নিয়ে। কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশের এই প্রকল্প থেকে এই আবাসিকে পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসাকে চিঠি দিয়েছে গ্রাহকেরা। আমরা সিডিএর কাছে গিয়েছি, ওয়াসার কাছে গিয়েছি, কেউ আমাদের কথা শুনতেছে না, আমাদেরকে পানি দিচ্ছে না। প্রকল্পটা যদি হয় শহরের চাপটা কমে যাবে, 5 লক্ষ মানুষের আবাসন হবে। অবশ্য ভান্ডারজুড়ি প্রকল্পের পানি কর্ণফুলী আবাসিকে সরবরাহের নিশ্চিতের কথা জানালেন ওয়াসা এমডি। আর পানি সংযোগ পেলে অন্তত 6 তলা ভবনের প্ল্যান অনুমোদন দেওয়ার কথা বলছে সিডিএ। আমরা এটা ইনক্লুড আমার মধ্যে ছিল না যে আমরা এখানে পানি দিতে হবে বা ওনাদের পানির প্রয়োজনীয়তা আছে। আমরা যেসব ইন্ডাস্ট্রি বা ওই এলাকার যে সমস্ত পানির প্রয়োজনীয়তা আছে ওগুলো সার্ভে করে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা করেছি। এখানে আর কোনো ধরনের বাধা নাই, মানুষ ঘর করতে পারবে এবং নর্মাল নিয়মে বিধান অনুযায়ী হাইটটা পাবে, যতটুকু মানে রাস্তার উইথ এবং জায়গার এরিয়া হিসেবে যে হাইটটা পাওয়ার কথা সেটা পাবে। আর পানিটা গেলে মোটামুটি এখানে কিন্তু প্রচুর আবাসন হওয়ার সম্ভাবনা আছে। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 6টির বেশি আবাসিক প্রকল্প হাতে নিলেও নানা জটিলতার কারণে কল্পলোক আবাসিক ছাড়া আর কোনো প্রকল্পে আবাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। শহরের উপর থেকে জনসংখ্যার চাপ কমাতে শহরতলি কেন্দ্রিক আবাসন ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
এতে যেমন শহরের উপর থেকে চাপ কমে, ঠিক তেমনি নাগরিক সুযোগ সুবিধাও নিশ্চিত করা যায়। পানি সংকট সহ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব হলে এই প্রস্তাবিত কর্ণফুলী প্রকল্পে অন্তত 5 লাখ লোকের আবাসন সমস্যার সমাধান সম্ভব। কর্ণফুলী নদীর তীরবর্তী প্রস্তাবিত আবাসিক প্রকল্প থেকে কমল দে, সময় সংবাদ। শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। তথ্য প্রযুক্তির নেতিবাচক দিকগুলো থেকে শিক্ষার্থীদের দূরে থাকারও আহ্বান জানান তিনি। তোমরা সঠিক ইতিহাস জানতে পারছো, মিথ্যা থেকে সত্যের পথে এসেছো, অন্ধকার থেকে আলোর পথে এসেছো। জাতির জন্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর তোমরা যাতে সঠিক ইতিহাস জানতে না পারো, যে স্থানটিতে পাক বাহিনীর প্রধান নিয়াজি মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন, সেই স্থানটিতে নির্মাণ করা হয়েছে আজকে শিশু পার্ক। ওই স্থানটিতে নির্মাণ করেছে জাতির জনক বঙ্গবন্ধুর খুনিরা, যাতে তোমরা ওই ঐতিহাসিক স্থানটিতে শনাক্ত করতে না পারো। দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি পরিবর্তন করে শিক্ষার্থীদের কাজের উপযোগী শিক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের তিনি কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সিংহভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পড়ে। কাজেই তাদেরকে কি করে আমরা অনেক বেশি কর্ম উপযোগী শিক্ষা সেটি কি করে দিয়ে তাদেরকে কর্মজীবনে প্রবেশের জন্য অনেক বেশি তৈরি করে দিতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করছি। পবিত্র ওমরা পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়স সীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। 18 থেকে 50 বছর বয়সী ব্যক্তিরা কেবল পবিত্র ওমরা পালনে সৌদি আরবে যেতে পারবেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনা ভাইরাসের 2 ডোজ টিকা নেয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গত মাসে ধীরে ধীরে কড়াকড়ি শিথিল করে সৌদি আরব। পবিত্র মক্কা ও মদিনার 2 মসজিদে জামাতে নামাজ আদায়ে সামাজিক দূরত্ব তুলে দিয়ে ধারণ ক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হয়, তবে বহাল রাখা হয় মাস্ক পরার নিয়ম। এছাড়া বিদেশিদের জন্য ওমরা ও হজ পালনের সুযোগ করে দেয় সৌদি আরব। দীর্ঘ প্রায় 2 বছর পর পবিত্র ওমরা পালনের সুযোগ পাওয়ায় সৌদি আরবে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়। এরই ধারাবাহিকতায় এবার ওমরা পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, কেবল 18 থেকে 50 বছর বয়সী ব্যক্তিরা পবিত্র ওমরা পালনে সৌদি আরবে যেতে পারবেন। সৌদি আরবে যাওয়ার আগে বিদেশিদের করোনা ভাইরাসের 2 ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ইলেকট্রনিক ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানের লক্ষ্যে ইয়াতমারনা ও তাওয়াক্কালনা নামের 2টি অ্যাপ চালু করে। এতে যুক্ত হয়ে বিদেশিরা বিভিন্ন সেবা নিতে পারছেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। করোনার ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় খুলনার চিংড়ি ব্যবসায়ীরা। তবে উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও আসন্ন বড়দিন সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে বড় ধরনের লাভের আশা সংশ্লিষ্টদের। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ছবি তুলেছেন নেয়ামুল হোসেন কোচি। দেশের সাদা সোনা খ্যাত চিংড়ি, সনাতন, আধা নিবিড়, সেমি ইনসেটিভ সহ নানা পদ্ধতিতে দেশে চাষ হয় গলদা ও বাগদা চিংড়ি। আর দেশের মোট উৎপাদিত চিংড়ির অধিকাংশই আসে দক্ষিণাঞ্চল থেকে। করোনার কারণে গত বছর চিংড়ি রপ্তানি এক প্রকার বন্ধ ছিল, তাতে সংকটে পড়েন দেশের চিংড়ি রপ্তানিকারকরা। তবে করোনার প্রভাব কমে আসায় আবারও আশায় বুক বেঁধেছেন খুলনা অঞ্চলের চিংড়ি চাষিরা। তবে ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি, সরকারি অনুদান না পাওয়া সহ নানা কারণে বেড়েছে চিংড়ির উৎপাদন খরচ। এতে উৎপাদনও কম হয়েছে বলে দাবি তাদের। এবার বাজার মূল্য ভালো, কিন্তু প্রোডাকশন কিন্তু আমাদের অন্যান্য বারের তুলনায় অনেক কম। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড বিভিন্ন দেশে এই ভর্তুকিগুলো দিয়ে থাকে, কিন্তু আমাদের দেশে দেয় না, যার কারণে আমাদের চাষির এই খরচ বৃদ্ধি পায়। এদিকে জাহাজ ভাড়া বৃদ্ধি, জাহাজের স্বল্পতা সহ ব্যাংক ঋণের সহায়তা না পাওয়া, চাহিদা অনুযায়ী মাছের যোগান না পাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছে রপ্তানিকারকরা। যেখানে 3000 টাকা ভাড়া ছিল, সেখানে 10,000, 12,000 ডলার দিয়ে আমাদের মাল এক্সপোর্ট করতে হয়েছে। আমাদের উৎপাদন এতই নগণ্য, এত অল্প
যে আমাদের মোট চাহিদার 25%ও যোগান আসে না। তবে খুলনা অঞ্চল থেকে কাঙ্ক্ষিত চিংড়ি রফতানির লক্ষ্যমাত্রা অর্জনের আশা মৎস্য কর্মকর্তার। প্রায় 40,000 মেট্রিক টনের কাছাকাছি আমরা মাছ রপ্তানি করতে পারবো এবং এ থেকে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা আমরা এখান থেকে পাবো। 2020-21 অর্থ বছরে খুলনা থেকে 36টি কোম্পানির মাধ্যমে 33,727 মেট্রিক টন চিংড়ি রপ্তানি করা হয়, যার মূল্য 2,415 কোটি টাকা। আর চলতি অর্থ মৌসুমের প্রথম 4 মাসে রপ্তানি করা হয়েছে 1,335 কোটি টাকার চিংড়ি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নওগাঁর হাটে আমন ধানের সরবরাহ বাড়ায় ব্যবসায়ীরা কমিয়ে দিয়েছেন দর। সপ্তাহের ব্যবধানে মন প্রতি 30 থেকে 40 টাকা দর পড়ে গেছে। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় কাঙ্ক্ষিত দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ধানের ন্যায্য দর নিশ্চিতে প্রশাসনের তদারকি চান কৃষকরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। নওগাঁর মাঠে নারী পুরুষের এখন ধান কেটে তোলার ব্যস্ততা, আর এসব মাঠের ধান বিক্রির জন্য অনেকেই আনছেন হাটে। নওগাঁর মহাদেবপুর হাটে ধানের সরবরাহ বাড়ায় জমজমাট কেনাবেচা। তবে গেল সপ্তাহ যে দরে ধান বিক্রি করেছেন তা থেকে মনপ্রতি 30 থেকে 40 টাকা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে দাম কমে গেছে। ধান রোপণ থেকে ঘরে তোলা পর্যন্ত রয়েছে খরচের লম্বা খাত, আর ধান হাটে তোলার পর অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় কাঙ্ক্ষিত দর না পাওয়ার অভিযোগ চাষিদের। গত হাটে ছিল 1,060 টাকা, এখানে আজকের বাজার 1,020 টাকা থেকে 25 টাকা সর্বোচ্চ বাজার। যারা ব্যবসায়িক বড় ব্যবসায়িক তারা সুযোগ নিচ্ছে আমাদের উপর। যখন একটু আমদানি হয় তখনই তারা একটু দাম কমে দেয়। তেলের দাম, সারের দাম অনেকটা বেশি, অথচ ফসল বেচতে আসা দাম ঠিক মতো পাচ্ছি না। তবে ব্যবসায়ীরা বলছেন আমনের সরবরাহ বাড়ায় কমেছে দর। রান্না পাশের দাম হচ্ছে আপনার এখানে 25-30 টাকা আজকে বাজার। কাঠের 1000 25-30, কাঠের হচ্ছে আপনার 1420 টাকা, মিনিকেট 1400 টাকা। ধান কিনলাম 1,020 থেকে 30 টাকা, আর কাটারি ধান কিনলাম আমরা 1350-60 টাকা বাজার আর কি। সরবরাহ একটু বেশির কারণে একটু বাজার একটু কম আর কি। জেলায় ছোট বড় 750 মিল পরিচালনায় 1200 ব্যবসায়ী ধান চাল সংগ্রহ করেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মুন্সিগঞ্জে প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কবুতর। এবার প্রতিযোগিতায় অংশ নেবে যারা সুইংস প্রতিষ্ঠানটির অর্ধশতাধিক কবুতর। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। কবুতরকে প্রশিক্ষিত করতে চলছে প্রশিক্ষকের ব্যস্ততা। আগামী 24 ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় কবুতরের জাতীয় রেসে অংশগ্রহণ করবে এখানকার কবুতর। প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে 8,000-এরও বেশি কবুতরের সঙ্গে পাল্লা দেবে ইদ্রাকপুরের জারাস উইং। প্রস্তুতি হিসাবে 2 বেলা বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে। পরিচর্যারও কমতি নেই। নিজস্ব ভবনের ছাদে থাকা কবুতরের ঘর ঘিরে পরিবারের সব সদস্যের রয়েছে মমতার দৃষ্টি। 24 ডিসেম্বর চিটাগাং থেকে 4টি ক্লাব একসাথে কবুতর ছাড়বে এবং যার যার কবুতর তার বাসায় ফেরত আসবে, সেই উদ্দেশ্যেই সকালবেলা ট্রেনিং দেওয়া হচ্ছে। জন্মের পর থেকে প্রতিটি কবুতরের ভিন্ন আইডি রেসিং রিং পরানো হয় বাম পায়ে। অবস্থান ও গতি নির্ধারণে আরেক পায়ে লাগানো হয় ইলেকট্রিক চিপস। 5টি ঘরে রয়েছে বিশ্ববিখ্যাত কোপম্যান, লিউ হেরেমান, মিউ লেমান্স ও জস্থন ব্লাডের কবুতর। 1 ঘন্টা 36 মিনিট 37 সেকেন্ডে ফেনীরে আমাদের বাসায় চলে আসছিল, সপ্তম হয়েছিল। তো আমার কবুতরের এগুলো পালতে অনেক ভালো লাগে। রেসের সময় আমি কবুতরকে ট্রেনিং দিই। আপাতত আমরা কবুতর নিয়ে আশাবাদী যে আমরা রেসে কিছু করতে পারবো। এই সৃজনশীল কর্মকাণ্ড এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। রোগ ব্যাধি যাতে না হয় সেজন্য প্রতিরোধক ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। তার যদি কোনো ধরনের প্রশাসনিক বা লজিস্টিক সাপোর্ট লাগে, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি অবশ্যই সরবরাহ করব। চট্টগ্রামের মিরেরসরাই থেকে শুরু হওয়া জাতীয় প্রতিযোগিতায় মুন্সিগঞ্জের এই প্রতিষ্ঠানটি 2019 সালে 7ম স্থান অধিকার করে। এখানকার 150টি কবুতরের 57টিকে জাতীয় রেসে অংশগ্রহণ করানোর জন্য প্রস্তুতি চলছে এখন। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কারের পর ক্ষমা চাইলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর। কোনো অন্যায় না করার দাবি, দলীয় প্রধানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ। নামে ভুল আর সার্ভার জটিলতায় আটকে আছে 30,000-এর বেশি পাসপোর্ট। আবেদন করেও মিলছে না ছবি তোলার তারিখ। দুর্ভোগ চরমে সেবা প্রত্যাশীদের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।